রাত একটা আমার জন্য এমন কোনো রাত না, বলা যেতে পারে রজনীর শুরু। দ্য নাইট হ্যাজ অনলি স্টার্টেড। কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আমার মতো না। রাত একটা তাদের কাছে অনেক রাত। বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে এসএসসি, এইচএসসি বা এই জাতীয় পরীক্ষা, তারা সবাই বই সামনে নিয়ে ঝিমুচ্ছে। নববিবাহিতদের কথা আলাদা, তারা জেগে আছে, একে অন্যকে নানান ভঙ্গিমায় অভিভূত করার চেষ্টা করছে। আমি হাঁটছি, বলা যেতে পারে হনহন করে হাঁটছি। নিশিরাতে সবাই দ্রুত হাঁটে, শুধু পশুরা হাঁটে মন্থর পায়ে। তবে আমার হনহন করে হাঁটার পেছনে একটা কারণ আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। কিছু হোটেল রেস্টুরেন্ট এখনও খোলা। কড়া কড়া ভাত, টক হয়ে যাওয়া বিরিয়ানি হয়তোবা পাওয়া যাবে। তবে খেতে হবে নগদ পয়সায়। নিশিরাতের খদ্দেরকে কোনো হোটেলওয়ালা বিনা পয়সায় খাওয়ায় না। আমার সমস্যা হচ্ছে, আমার গায়ে যে পাঞ্জাবি তাতে কোনো পকেট নেই। পকেট নেই বলেই মানিব্যাগ নেই। পকেটহীন এই পাঞ্জাবি আমাকে রূপা কিনে দিয়েছে। খুব বাহারি জিনিস, পিওর সিল্ক। খোলা গলা, গলার কাছে সূক্ষ্ম সুতার কাজ। সমস্যা একটাই, পকেট নেই। পাঞ্জাবির এই বিরাট ত্রুটির দিকে রূপার দৃষ্টি ফেরাতেই সে বলল, পকেটে তোমার দরকার কি? রূপবতী মেয়েদের সব যুক্তি আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয়। কাজে আমিও বললাম, তাই তো, পকেটের দরকার কি? রূপা বলল, তুমি নিজেকে মহাপুরুষ টাইপের একজন ভাবো। মহাপুরুষদের পোশাক হবে বাহুল্য বর্জিত, পকেট বাহুল্য ছাড়া কিছু না। আমি আবার রূপার যুক্তি মেনে নিয়ে হাসি মুখে নতুন পাঞ্জাবি পরে বের হয়েছি। তারপর থেকে না খেয়ে আছি। যখন পকেটে টাকা থাকে তখন নানান ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। তারা চা খাওয়াতে চায়, সিঙ্গারা খাওয়াতে চায়। আজ যেহেতু পকেট নেই, কাজেই এখন পর্যন্ত পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি। আমার শেষ ভরসা বড় ফুপার বাসা। রাত 1টার দিকে কলিং বেল টিপে তাদের ঘুম ভাঙালে কী নাটক হবে তা আগে ভাগে বলা মুশকিল। বড় ফুপা তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। কাজেই আমাকে দেখে তিনি খুব আনন্দিত হবেন এরকম মনে করার কোনো কারণই নেই। সম্ভাবনা 60% যে তিনি বাড়ির দরজা খুললেও গ্রিল খুলবেন না। গ্রিলের আড়াল থেকে হুঙ্কার দেবেন, গেট আউট, গেট আউট। 5 মিনিটের ভেতর ক্লিয়ার আউট হয়ে যাও, নয়তো বন্দুক বের করব। বন্দুক বের করা তার কথার কথা না। ঢাকার এডিশনাল আইজি তার বন্ধু মানুষ। তাকে দিয়ে তিনি সম্প্রতি বন্দুকের একটা লাইসেন্স করিয়েছেন এবং 18,000 টাকা দিয়ে টুটু বোরের রাইফেল কিনেছেন। সেই রাইফেল তার এখনও ব্যবহার করার সুযোগ হয়নি। তিনি সুযোগের অপেক্ষায় আছেন। বাকি থাকেন সুরমা ফুপু, সূর্যের চেয়ে বালি গরমের মতো। বড় ফুপার চেয়ে তিনি বেশি গরম। ঢাকার এডিশনাল আইজির সঙ্গে তার বন্ধুত্ব থাকলে তিনি একটা মেশিন গানের লাইসেন্স কিনে ফেলতেন। তবে ভরসার কথা, আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বড় ফুপা খানিক মদ্যপান করেন, খুব আগ্রহ নিয়ে করেন। কিন্তু তার পাকস্থলী ইসলামী ভাবাপন্ন বলে মদ সহ্য করতে পারেন না। কিছুক্ষণ পর পর তার বমি হতে থাকে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তিনি বলেন, আই এম এ ডেড ম্যান, আই অ্যাম এ ডেড ম্যান। ফুপু তাকে নিয়ে প্রায় সারা রাতই ব্যস্ত থাকেন। এই অবস্থায় কলিং বেলের শব্দ শুনলে তারা কেউ দরজা খুলতে আসবে না, আসবে বাদল। এবং সে একবার দরজা খুলে আমাকে ঢুকিয়ে ফেললে আর কোনো সমস্যা হওয়ার কথা না। বড় ফুপার বাড়ির কাছাকাছি এসে টহল পুলিশের মুখোমুখি হয়ে গেলাম। তারা দলে 4 জন। আগে দুজন দুজন করে টহল বেরোতো, ইদানিং বোধ হয় 2জন করে বেরোতে সাহস পাচ্ছে না, 4জন করে বেরোচ্ছে। আমাকে দেখেই তারা থমকে দাঁড়ালো এবং এমন ভঙ্গি করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালকে পাওয়া গেছে। দলের একজন, সম্ভবত সবচেয়ে ভীতুজন, কারণ ভিতরেই বেশি কথা বলে, চেঁচিয়ে বলল, কে যায়, পরিচয়। আমি দাঁড়িয়ে পড়লাম, অত্যন্ত বিনীত ভঙ্গিতে বললাম, আমি হিমু। আপনারা কেমন আছেন? ভালো। পুলিশের পুরো দলটাই হকচকিয়ে গেল। খাকি পোশাক পরা মানুষদের সমস্যা হচ্ছে কুশল জিজ্ঞেস করলে এরা ভড়কে যায়। যে কোনো ভড়কে যাওয়া প্রাণীর চেষ্টা থাকে অন্যকে ভড়কে দেওয়ার। কাজেই পুলিশের একজন আমার দিকে রাইফেল বাগিয়ে ধরে কর্কশ গলায় বলে, পকেটে কি? আমি আগের চেয়েও বিনয়ী গলায় বললাম, আমার পকেটই নেই। ফাসলামো করছিস হারামজাদা, থাবড়া দিয়ে দাঁত ফেলে দেবো। দাঁত ফেলতে চান ফেলবেন, পুলিশ এবং ডেন্টিস্ট এরা দাঁত ফেলবে না তো কে ফেলবে? তবে দাঁত ফেলার আগে দয়া করে একটু পরীক্ষা করে দেখুন সত্যিই পকেট নেই। একজন পরীক্ষা করার জন্য এগিয়ে এলো, সারা শরীর হাতাপিতা করে বিস্ময়ের সঙ্গে সঙ্গীত একজনকে বলল, ওস্তাদ আসলেই পকেট নাই। যাকে ওস্তাদ বলা হয়েছে সে সম্ভবত দলের প্রধান এবং সবচেয়ে জ্ঞানী। সে বলল, মেয়ে ছেলের পাঞ্জাবি, এই হারামজাদা মেয়ে ছেলের পাঞ্জাবি পরে চলে এসেছে। মেয়ে ছেলের পাঞ্জাবিতে পকেট থাকে না। এই চল থানায় চল। আমি তৎক্ষণাৎ বললাম, জি চলুন। আপনারা কোন থানার আন্ডারে? রমনা থানা? পুলিশের দলটা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। থানায় যাওয়ার ব্যাপারে আমার মতো আগ্রহী কোনো আসামি তারা বোধহয় খুব বেশি পায় না। কী নাম বললি? হিমু। যাস কই? ভাত খেতে যাই। রাত 1টায় ভাত খেতে যাস? ভাত সবসময় খাওয়া যায়। ওস্তাদ যাকে বলা হচ্ছে সেই ওস্তাদ এগিয়ে আসছে। পেছন থেকে একজন বলল, ওস্তাদ বাদ দেন, ড্রাগ ফাগ খায় আর কি, 2-1টা থাবড়া দিয়ে চলে আসেন। ওস্তাদেরও মনে হয় সেরকমই ইচ্ছা।
বলে কিক মারার আনন্দ এবং গালে থাবড়া মারার আনন্দ প্রায় কাছাকাছি। ঢল পুলিশের ওস্তাদ এই আনন্দ থেকে বঞ্চিত হবে কেন? জোরালো একটা থাবড়া খেলাম, চোখে অন্ধকার দেখার মতো থাবড়া। মাথা ঝিমঝিম করে উঠল। ওরে খাইছে রে বলে চিৎকার দিতে গিয়েও দিলাম না। ওস্তাদ থাবড়া দিয়ে চলে যাচ্ছিল। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাবড়া দিয়ে যান, হয়তো খালে পড়ব। খালে পড়লে উপায় নাই, সাঁতার জানি না। পুলিশের দল থেকে একজন বলল, ওস্তাদ চলে আসেন। স্পষ্টতই ওরা ঘাবড়ে গেছে। সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন ওস্তাদ। আমি বললাম, নিরীহ মানুষকে চর থাপ্পড় দিয়ে চলে যাবেন, এটা কেমন কথা? ওস্তাদ দলের কাছে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি তার পেছনে পেছনে, যদিও উল্টো দিকে যাওয়াই নিয়ম। পুলিশের দল যেন কিছু হয়নি এই ভঙ্গিতে হাঁটা শুরু করেছে। আমি ওদের সঙ্গে কিছুটা দূরত্ব রেখে হাঁটছি। তারা আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা ক্রস করলো, আমিও রাস্তা ক্রস করলাম। এই তুই চাস কি? আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাপ্পড় দিয়ে দিন, বাসায় চলে যাই। পুলিশের দল কিছু না বলে আবার হাঁটা শুরু করছে। আমিও তাদের অনুসরণ করছি। মানুষের ভয় চক্রবৃদ্ধি হারে বাড়ে, এদেরও বাড়ছে। 4 জন পুলিশ, 2 জনের হাতে রাইফেল, অথচ ওরা এখন আতঙ্কে আধমরা। আমার মজাই লাগছে। আমি শীষ বাজানোর চেষ্টা করলাম, হচ্ছে না। ক্ষুধার্ত অবস্থায় শীষ বাজে না। পেটে ক্ষুধা নিয়ে গান গাওয়া যায়, শীষ বাজানো যায় না। তবুও চেষ্টা করে যাচ্ছি। হিন্দি গানের একটা লাইন শীষে আমি ভালোই আনতে পারি, হায় আপনা দিল তো আওয়ারা। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। শীষ দেবার কারণে ক্ষুধা একটু কম কম লাগছে। বরফ পর বাড়ি দেখা যাচ্ছে। পুলিশের দল হুট করে একটা গলিতে ঢুকে পড়লো। আমি প্রায় দৌড়ে গলির মুখে গিয়ে বললাম, ভাইজান আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ফির মেলেঙ্গে। এরা মুখ চাওয়াচাওয়ি করছে। আমার সামান্য বাক্য দুটির মর্মার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আজকে রাতের টহল তাদের ভালো হবে না। আজ তারা ছায়া দেখে ভয় পাবে। বিস্ময়কর ব্যাপার হলো, ফুপার বাড়ির প্রতিটি বাতি জ্বলছে। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। আমি সেই সমস্যায় উপস্থিত হয়ে নির্বিকার ভঙ্গিতে বলবো, ভাত খাবো। সেই বলাটাও সমস্যা। আজ বোধহয় কপালে ভাত নেই। পুলিশে থাপ্পড় খেয়ে রাত পার করতে হবে। আমি কলিং বেলে হাত রাখলাম। প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। বড় ফুপা তার ফর্সা ছোটোখাটো মুখ বের করে ভীত চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণেই আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। আরে তুই, হিমু, আয় আয় ভেতরে আয়। এই শোনো, হিমু এসেছে, হিমু। সিঁড়িতে তো ধাপ শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবাই একসঙ্গে নেমে আসছে। কিছুক্ষণ আগে পুলিশকে ভরকে দিয়ে এখন নিজেই ভরকে যাচ্ছি। গ্রিলের দরজা খুলতে খুলতে বড় ফুপা বললেন, কেমন আছিস রে হিমু? ভালো আছি। বাড়ির অন্যরাও চলে এসেছে। 18-19 বছরের একজন তরুণীকে দেখা যাচ্ছে। তরুণী এমনভাবে আমাকে দেখছে যেন আমি আসলে আগ্রার তাজমহল। হেঁটে মালিবাগ চলে এসেছি। ফুপা বললেন, হেন জায়গা নেই, তোকে খোঁজা হয় নাই, কোথায় ছিলি? আমি নির্বিকার ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নির্বিকার ভঙ্গি ঠিক ফুটল না। আমার জন্য এই পরিবারটি প্রবল আগ্রহের আসল কারণটা না জানলে সহজ হয়ে যাচ্ছে না। সামথিং ইজ রং, ভেরি রং। বাদল আবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। ওর কোনো খোঁজ না পেয়ে আমাকে খোঁজা হচ্ছে। যদি আমি কোনো সন্ধান বের করে দেই, এই হবে। এছাড়া আমার জন্য এত ব্যস্ততার দ্বিতীয় কোনো কারণ হতে পারে না। আমি এবারের নিষিদ্ধ জন। শুধু আমি নিষিদ্ধ নই, আমার ছায়াও নিষিদ্ধ। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, বাদল কোথায়? বাদলকে তো দেখছি না, শুয়ে পড়েছে? ফুপা ফুপু মুখ চাওয়াচাই করলেন। ফুপা বললেন, ও ঘরেই আছে। অসুখ বিসুখ? না। হিমু তুই বস, তোর সঙ্গে কথা আছে, চা খাবি? চা অবশ্যই খাবো, তবে ভাত টাত খেয়ে তারপর খাবো। ফুপু রাতে রান্না কি করছেন? লেফট ওভার নিশ্চয়ই ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। ফুপু গম্ভীর গলায় বললেন, আর রান্না বান্না 2 দিন ধরে ঘরে হাঁড়ি চড়ছে না। ব্যাপারটা কি? ফুপা গলা পরিষ্কার করছেন, যেন অস্বস্তির কোনো কথা বলতে যাচ্ছেন। ব্যাটারি চার্জ করে নিতে হচ্ছে। বুঝলি হিমু, আমাদের উপর দিয়ে বিরাট বিপদ যাচ্ছে। হয়েছে কি, বাদল তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল, ওই বিয়েতে গিয়েই কাল হয়েছে। গলায় কাটা ফুটেছে। খাসির রেজালা খেয়ে গলায় কাটা ফুটবে কি? গলায় হাড় ফুটতে পারে। কাটাই ফুটেছে। বেশি কায়দা করতে গিয়ে ওরা বাঙালির বিয়ের আয়োজন করেছে। মাছ ভাত, ডাল দই, ফাজিল আর কি, বেশি বেশি বাঙালি। বাদলের গলার সেই কাটা এখন আর বেরোচ্ছে না? না। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাবো না বলিস কি, হেন ডাক্তার নেই যাকে দেখানো হয়নি। আজ সকালেও একজন ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। হা করিয়ে চিমটা ঢুকিয়ে নানা কসরত করেছে। কাটা অনেক নিচে, চিমটা দিয়ে ধরতে পারছে না। 2 দিন ধরে বাদল খাচ্ছে না, ঘুমুচ্ছে না। কি যে বিপদে পড়েছি। বিপদ তো বটেই। কাটা তোলার একটা দোয়া আছে নি এমন কোরআনে। ওই দোয়াও তো ফুপু 1,24,000 বার পড়েছে, কিছুই বাদ নেই। বিড়ালের পায়ে ধরানো হয়েছে? তরুণী মেয়েটি খিলখিল করে হেসে উঠল। পরক্ষণেই শাড়ির আঁচলে মুখ চেপে হাসি দেওয়ার চেষ্টা করলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, হাসবেন না। গ্রাম বাংলার মানুষ গত 500 বছর ধরে কাটা ফুটলেই বিড়ালে পা ধরেছে। কাজেই এর একটা গুরুত্ব আছেই। কাটা হচ্ছে বিড়ালের খাদ্য। আমরা সেই খাদ্য খেয়ে বিড়ালের প্রতি একটা অবিচার করছি। সেই জন্যে বিড়ালের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা।
ফুপা থমথমে গলায় বললেন, বিড়ালের পায়েও ধরানো হয়েছে, সেও এক কেলেঙ্কারি। বিড়াল খামচি দিয়ে রক্ত রক্ত বের করে বিশ্রী কাণ্ড করেছে, এটিএস দিতে হয়েছে। এখন তুই একটা ব্যবস্থা করে দে। আমি? হুম। বাদলের ধারণা একমাত্র তুইই পারবি, আর কেউ পারবে না। তোর ফুপা ওকে কলকাতায় নিয়ে যেতে যাচ্ছে, ও তোর সঙ্গে দেখা না করে যাবে না। এন জায়গা নেই যে তোর খোঁজ করা হয়নি, তোকে হঠাৎ আসতে দেখে বুকে পানি এসেছে। 2টা দিন গেছে, ছেলে একটা কিছু মুখে দেয়নি। আর কয়েকদিন এরকম গেলে তো মরে যাবে। ফুপুর কথা শেষ হওয়ার আগে বাদল ঘরে ঢুকলো। চুল শুষ্ক, চোখ বসে গেছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না, দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, খবর কী রে? বাদল ফ্যাকাশে ভঙ্গিতে হাসলো। সাহিত্যের ভাষায় এই হাসির নাম করুণ হাস্য। আমি বললাম, কী রে, শেষ পর্যন্ত মাছের হাতে পরাজিত? বাদল তার মুখ আরও করুণ করে ফেললো। আমি বললাম, বসে থাক, ব্যবস্থা করছি। গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নি, তারপর তোর প্রবলেম ট্যাকল করছি। বাদলের মুখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে গেল। তরুণী মেয়েটির ঠোঁটের কোণায় ব্যঙ্গের হাসি আওয়াজ। তবে সে কিছু বলল না। এ বাড়ির পরিস্থিতি এখন সম্পূর্ণ আমার অনুকূলে। এরকম অনুকূল আবহাওয়ার সুযোগ গ্রহণ না করা নিতান্তই অন্যায় হবে। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, গোসল করব? ফুপু, আপনার বাথরুমে হট ওয়াটারের ব্যবস্থা আছে না? গিজার নষ্ট হয়ে গেছে, যাই হোক, পানি গরম করে দিচ্ছি, গোসল করে ফেল। গোসল করে ভাত খাবি তো? হুম। তাহলে ভাতটা যা আছে গরম করতে দিই। ঘরে কি পোলাওয়ের চাল আছে? আছে। তাহলে চট করে পোলাওয়ের কিছু চাল চড়িয়ে দিন, আলু ভাজা করুন, কুচি কুচি করে আলু কেটে ডুবা তেলে কড়া কড়া করে ভাজা। গরম ভাত, আলু ভাজার সঙ্গে 1 চামচ গাওয়া ঘি, খেতে এক্সেলেন্ট হবে। গাওয়া ঘি আছে তো? ঘি নেই। মাখন আছে? হুম। অল্প আছে, মাখন ফোটাতে থাকেন, গাছ যেটা বের হবে ফেলে দেবেন। একবারে 1 নম্বর পাতে গাওয়া ঘি তৈরি হবে। কয়েকটা শুকনো মরিচ ভাজবেন, ঘিয়ের মধ্যেই ভাজবেন। বাদলের কাটাটা কিছু করা যায় কিনা দেখ। দেখবো। সে 2 দিন যখন অপেক্ষা করেছে, আরও ঘন্টাখানিক অপেক্ষা করতে পারবে। পারবি না বাদল? বাদল হ্যাঁ সূচক মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার মতো অবস্থাও তার নেই। আমি আরেকবার শীষ দিয়ে বাজালাম, হায় আপনার দিল। তরুণী মেয়েটি আমার দিকে তাকাচ্ছে। তার চোখের দৃষ্টিটা কেমন? ভালো না। সেই দৃষ্টিতে কৌতূহল আছে। সুস্থ কৌতূহল না, অসুস্থ কৌতূহল। মেয়েটি একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সেই দৃশ্য হচ্ছে অতি চালাক একজন মানুষের গলায় দড়ি পড়ার মজাদার দৃশ্য। পুলিশদের মতো এই মেয়েটাকেও ভরকে দিতে পারলে ভালো হতো। পারছি না। মেয়েরা পুলিশের মতো এত সহজে ভর খায় না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? ইরা। শোনো ইরা, তোমার যদি কোনো কাটার ব্যাপার থাকে, গলায় কাটা বা হৃদয়ে কাটা, তাহলে আমাকে বলতে পারো। তোমার কাটার একটা ব্যবস্থা করে দিয়ে যাব। ইরা কঠিন ভঙ্গিতে বলল, আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আপনি গোসল করতে যান, আপনাকে গরম পানি দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি তো পানি গরম হওয়ার কথা না। খাওয়ার জন্য পানি ফুটানো হয়েছে, ওই পানি দেওয়া হয়েছে। মেনি থ্যাঙ্কস। আমি খেতে বসেছি। চেয়ারে বসেই বাদলকে ডাকলাম, বাদল খেতে আয়। বাদলের জন্য একটা প্লেট দেখি। ফুপা বললেন, ও তো ঢুকি গিলতে পারছে না, ভাত খাবে কি? তুই তো ওর ব্যাপারটা বুঝতেই পারছিস না। আমি ফুপাকে সম্পূর্ণ আগ্রাহ্য করে ডাকলাম, বাদল আয়। বাদল উঠে এলো। আমার আদেশ আগ্রাহ্য করা সবার পক্ষেই সম্ভব, বাদলের পক্ষে না। আমি অন্য সবাইকে সরে যেতে বললাম। খাওয়ার সময় এক গাদা লোক তাকিয়ে থাকলে খেয়ে আরাম পাই না, নিজেকে জামাই জামাই মনে হয়। বাদল শোন, তোর পেটে খিদে, তুই খেয়ে যাবি। গলায় ব্যথা করবে, করুক, কিচ্ছু যায় আসে না। আপাতত কিছু সময়ের জন্য গলাটাকে পাত্তা দিবি না। কাটা থাকুক কাটার মতো, তুই থাকবি তোর মতো, বুঝতে পারছিস? হুম। আরাম করে তুই আমার সঙ্গে ভাত খাবি। ভাত খাওয়ার পর আমরা মিষ্টি পান খাবো, তারপর তোর কাটা নামানোর ব্যবস্থা করব। হিমু ভাই, আগে করলে হয় না? হয়, আগে করলে হয়। তাতে কাটাটাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা ফুলকে গুরুত্ব দেব, কাটাকে না। ঠিক কিনা? ঠিক। আয়, খাওয়া শুরু করা যাক। বাদল ভাত মাখছে। আমি বললাম, শুকনা মরিচ ভালো করে ডলে নেয়, ঝালের চোটে নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোবে, তবে না খেয়ে আরাম। শুরু করা যাক। রেডি সেট গো। বাদল খাওয়া শুরু করলো। কয়েক নালে খেয়েই হতভম্ব গলায় বলল, হিমু ভাই, কাটা চলে গেছে বলে মনে হচ্ছে। চলে গেছে তো গেছে, এতে আকাশ থেকে পড়ার কি আছে? খাওয়া শেষ কর। ওদের খবরটা দিয়ে আসি। এটা এমন কোনো বড় খবর না যে মাইক বাজিয়ে শহরে ঘোষণা দিতে হবে। আরাম করে খাতো। আলু ভাজিটা অসাধারণ হয়েছে না? অমৃত ভাজির মতো লাগছে। গিয়ে দিয়ে চপচপ করে খা, ভালো লাগবে। আজ তুমি না এলে মরেই যেতাম। আমি সবাইকে বলেছি, হিমু ভাই কেবল পারে এই কাটাতুর করতে। কেউ আমার কথা বিশ্বাস করে না। মানুষের বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, তো নিজের বিশ্বাসটাই প্রধান। এরা তো তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাই নাকি? হ্যাঁ। আমি যখন বললাম হিমু ভাই হচ্ছে মহাপুরুষ, তখন হাসতে হাসতে সে প্রায় বিষম খায়। আজ তার একটা শিক্ষা হবে। বাদলের চোখে পানি চলে এসেছে।
ঝালের কারণে চোখের পানি না আনন্দের পানি সেটা বোঝা যাচ্ছে না। এক এক ধরনের চোখের পানি এক এক রকম হওয়া উচিত ছিল। দুঃখের চোখের পানি হবে একরকম, আনন্দের পানি অন্যরকম, আবার ঝালের অশ্রু আরেক রকম। প্রকৃতি সূক্ষ্ম সূক্ষ্ম আবেগের প্রকাশ চোখের পানি দিয়ে সেরে ফেলেছে। ব্যাপারটা কি ঠিক হলো? দুঃখের চোখের পানি হবে নীল, দুঃখ যত বেশি হবে নীল রং হবে তত গাঢ়। রাগ এবং ক্রোধের অশ্রু হবে লাল। দুঃখ এবং রাগের মিলিত কারণে যে চোখের পানি, তার রং হবে খয়েরি। নীল এবং লাল মিশে খয়েরি রঙই তো হয়। কাটামুক্তির যে আনন্দ এ বাড়িতে শুরু হলো, তার কাছে বিয়ে বাড়ির আনন্দ কিছুই না। ফুপু ছেলেকে ধরিয়ে মরা কান্না শুরু করলেন। বাদল যতই বলে, কি যন্ত্রণা মা, আমাকে ছাড়ো তো, তিনি ততই শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরেন। ফুপা আনন্দের ঠোঁটে তার হুইস্কির বোতল খুলেছেন। আজ বৃহস্পতিবার, এমনিতেই তার মদ্যপান দিবস। ছেলের সমস্যার জন্য খেতে পারছিলেন না, এখন ডবল চড়াবেন। ফুপা যে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন, সংস্কৃত কবিরা সেই দৃষ্টিকে বলবেন প্রেম নয়ন। শুধু ইরার চোখ কঠিন, পাথরের চোখেও সামান্য তরল ভাব থাকে, তার চোখে তাও নেই। রাতে ফুফার বাড়িতে থেকে গেলাম। আজ আমার থাকার জায়গা হলো গেস্ট রুমে। এই বাড়ির গেস্ট রুম তালাবদ্ধ থাকে। বিশেষ বিশেষ শ্রেণীর গেস্ট এলেই শুধু এই তালা খোলা হয়। আজ আমি বিশেষ শ্রেণীর একজন গেস্ট। ঘুমোতে যাওয়ার আগে আমার জন্য কফি চলে এলো। এটিও বিশেষ ব্যবস্থার একটা অঙ্গ। কফি নিয়ে এলো ইরা। ইরা সম্পর্কে এ পর্যন্ত যে তথ্য সংগ্রহ করেছি তা হচ্ছে, মেয়েটা শামসুন্নাহার হলে থেকে পড়ে। তার অনার্স ফাইনাল পরীক্ষা, হলে পড়াশোনার সমস্যা হচ্ছে, তাই এই বাড়িতে চলে এসেছে। ফুপার খালাতো ভাইয়ের বড় মেয়ে। দারুণ নাকি ব্রিলিয়েন্ট, না পড়লেও নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। তারপরেও পড়ছে, কারণ রেকর্ড মার্ক পেতে চায়। ইরা কফির কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনার ধারণা আজ আপনি আপনার বিশেষ এক অলৌকিক ক্ষমতা দেখালেন। আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম, তোমার সেরকম ধারণা না? অবশ্যই না। বাদলের আপনার উপর অগাধ বিশ্বাস। আপনাকে দেখে সে রিল্যাক্সড বোধ করেছে, সহজ হয়েছে। ভয়ে আতঙ্কে তার গলার মাংসপেশি শক্ত হয়ে গিয়েছিল, সেই ভাবও দূর হয়েছে। তারপর আপনি তাকে ভাত খাওয়ালেন, সহজে কাটা বের হয়ে এলো। আমি কি ভুল বলছি? না, ভুল হবে কেন? নিতান্তই লৌকিক একটা ব্যাপার করে আপনি তাতে একটা অলৌকিক ফ্লেভার দিয়ে দিয়েছেন। এটা কি ঠিক হচ্ছে? আমি কোনো ফ্লেভার দিইনি এরা, এটা তুমি কল্পনা করছো। আপনি না দিলেও অন্যরা দিচ্ছে, বাদল দিচ্ছে, আপনার ফুপা ফুপু দিচ্ছেন। তাতে ক্ষতি তো হচ্ছে না। তোমার মতো যারা বুদ্ধিমান তারা ঠিকই আসল ব্যাপারটা ধরতে পেরেছে। ইরা কঠিন গলায় বলল, আমাদের সমাজে কিছু কিছু প্রতারক আছে যারা হাত দেখে গ্রহ নক্ষত্র বিচার করে, পাথর দেয়, মন্ত্রতন্ত্র পড়ে। আপনি কি তাদের চেয়ে আলাদা? আপনি আলাদা না, আপনি তাদের মতোই একজন। হতে পারে, কিন্তু তুমি আমার উপর এত রেগে আছো কেন? আপনি যে শুরু থেকেই আমাকে তুমি তুমি করে বলছেন, সেটাও আমার খারাপ লাগছে। আমি তো স্কুলে পড়া বাচ্চা মেয়ে না। আপনি আমাকে চেনেনও না, প্রথম দেখাতেই আপনি আমাকে তুমি বলবেন কেন? ভুল হয়েছে, একবার যখন ভুলেই ফেলেছি সেটাই বহাল রাখি। মানুষ আপনি থেকে তুমিতে যায়, তুমি থেকে আপনিতে যায় না। নিয়ম ভাঙাটা কি ঠিক হবে? আমার বেলায় নিয়মটা ভাঙলেই আমি খুশি হব। এখন থেকে আপনি করে বলবো। ধন্যবাদ। আরেকটা কাজ কি দয়া করে করবেন? অবশ্যই করবো, বলুন। বাতুলকে ডেকে একটু কি বুঝিয়ে বলবেন তার গলার কাঁটাটা কীভাবে গেল? ওর মন থেকে আদিভৌতিক ব্যাপারগুলি দূর করা দরকার। আপনি বুঝিয়ে বলে দিন। আমার বলায় সে কনভিন্সড হবে না। আমি ওকে সঙ্গে নিয়ে আসি। জি আচ্ছা, নিয়ে আসুন। ইরা বাদলকে নিয়ে ঢুকলো। আমি বললাম, বাদল, তুই স্থির হয়ে আমার সামনের চেয়ারটায় বস। মিস ইরা, আপনিও বসুন। তবে আপনাকে স্থির হয়ে না বসলেও চলবে, আপনি ইচ্ছা করলে নড়াচড়া করতে পারেন। ইরা তাকাচ্ছে তীব্র চোখে। আমি তার সেই চোখ সম্পূর্ণ আঁকড়েছে করে বাদলের দিকে তাকিয়ে বললাম, বাদল শোন, তুই যদি ভেবে থাকিস আমি আমার মহা ক্ষমতা বলে তোর গলার কাটা গলিয়ে ফেলেছি, তাহলে তুই বোকার স্বর্গে বাস করিস। কীভাবে সেই ঘটনা ঘটলো তা ইরা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেবে। ব্যাখ্যা শুনে তারপর ঘুমোতে যাবি, তার আগে না। মনে থাকবে? থাকবে। যা ভাগ। বাদল হাসি মুখে উঠে দাঁড়িয়েছে। ইরা এখনও তীব্র চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করেছে। মেয়েটা সুন্দর, এরকম সুন্দর একটা মেয়ে ফিজিক্স পড়ছে কেন? ফিজিক্স পড়বে শুকনা রসকসহীন মেয়েগুলি। ইরার পড়া উচিত ইংরেজি কিংবা বাংলা সাহিত্য। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ফোম বিছানা গদি, আরামের বিছানা। এত আরামের বিছানায় কি ঘুম হবে? হিমু, জেগে আছিস? ফুবার জড়ানো গলা। ইতিমধ্যেই তিনি উঁচু তারে নিজেকে বেঁধে ফেলেছেন বলে মনে হচ্ছে। ফুপাকে ঘরে ঢোকানো এখন বিপজ্জনক হবে। তিনি উঁচু থেকে উঁচুতে চড়তে থাকবেন, তারপর সেখান থেকে ধপাস করে নিচে নামবেন, বমি করে ঘর বাসাবেন। হিমু, হিমু। জি? তোর সঙ্গে কিছু গল্পগুজব করা যাক, ম্যান টু ম্যান টক। তুই আজ ভালোই ভেলকি দেখালি। দরজা খোল, হিমু, হিমু।
মাথাল দরজা খোলাতে চাইলে খুলিয়ে ছাড়বে, ঘ্যান 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 করতেই থাকবে। কাজেই দরজা খুললাম। বড় ফুপা গ্লাস এবং বোতল হাতে ঢুকে পড়লেন। তোর ফুপু ঘুমিয়ে পড়েছে, খুব টেনশন গেছে তো, এখন আরামে ঘুমাচ্ছে। আমি ভাবলাম কণ্টক মুক্তিটা সেলিব্রেট করা যাক। কণ্টক মুক্তি শব্দটা কেমন লাগছে? ভালো লাগছে। কণ্টক মুক্তির ইংরেজি কী হবে? ফ্রিডম ফ্রম থর্ন। ফুপা, আপনি দ্রুত জ্বালাচ্ছেন। আমার মনে হয় এখন উচিত শুয়ে ঘুমিয়ে পড়া। তোর সঙ্গে গল্প করতে এসেছি, গল্প করতে ভালো লাগছে। আমার ধারণা তোর উপর ইনজাস্টিস করা হয়েছে। তোকে যে আমি বা তোর ফুপু দেখতে পারি না, এটা অন্যায়, ঘোরতর অন্যায়। তোর অপরাধ কি? আমি পয়েন্ট বাই পয়েন্ট ভেবেছি। তোর নেগেটিভ দিকগুলি কি? এক, তোর চাকরি বাকরি নেই, এটা কোনো ব্যাপার না। পৃথিবীর লক্ষ লক্ষ লোক আছে যাদের চাকরি নেই। দুই, তুই পথে পথে ঘুরিস, এটা কোনো অপরাধ হতে পারে না। এটা অপরাধ হলে পৃথিবীর সব পর্যটকরাই অপরাধী। আর খাবেন না ফুপা, কথার মাঝখানে কথা বলিস না হিমু। আমি কি যেন বলছিলাম? পর্যটকদের সম্পর্কে কি যেন বলছিলেন? কোন পর্যটক? হিয়ন সাং? হিয়ন সাংয়ের কথা খামাখা বলবো কেন? আর না খেলে হয় না ফুপা? হয়, হবে না কেন? তবে আনন্দ পরিপূর্ণ হয় না। হিউয়েন সাংয়ের কথা কি যেন বলছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। শোন হিমু, তুই লোক খারাপ না, এবং তোর ক্ষমতা আছে। বাদল যে তোর নাম বলতে অজ্ঞান হয়ে যায়, বাদলের কোনো দোষ নেই। আই লাইক ইউ হিমু। থ্যাংক ইউ ফুপা। তোর একটাই অপরাধ, তুই শুধু হাঁটিস। এই অপরাধ ক্ষমা করা যায়। হিউয়েন সাংও তো হেঁটেছে। এ দেখ, আবার হিউয়েন সাংয়ের কথা চলে এসেছে। বারবার এই নাক চ্যাপটা চাইনিজটার কথা কেন যে বলছি কিছুই বুঝতে পারছি না। ফুপা চোখ মুখ উল্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হরহর শব্দ হতে লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আমার কিছুই করার নেই। ফুপা বিছানাতে বসেছিলেন। বিছানা এবং আমার শরীরের এক অংশ তিনি ভাসিয়ে ফেলেছেন। বিড়বিড় করে বলছেন, আই এম এ ডেড ম্যান, আই এম এ ডেড ম্যান। বদরুল সাহেব আমাকে দেখে চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলেন এতদিন? তার গলা মোটা, শরীর মোটা, বুদ্ধিও মোটা। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি প্রশস্ত মানুষের অন্তর প্রশস্ত হয়। বদরুল সাহেবের অন্তর প্রশস্ত, মনে মায়াভাব প্রবল। আমি 6-7 দিন ধরে মেসে আসছি না, কেউ হয়তো ব্যাপারটা লক্ষ্যই করেনি, তিনি ঠিকই লক্ষ্য করেছেন। আমাকে দেখে তিনি যে উল্লাসে ভঙ্গি করলেন, সেই উল্লাসে কোনো খাদ নেই। কোথায় ছিলেন রে ভাই? আমি হাসলাম। অধিকাংশ প্রশ্নের উত্তর আমি ইদানিং হেসে দেওয়ার চেষ্টা করছি। এক এক ধরনের প্রশ্নের উত্তরে এক এক ধরনের হাসি। এখন যে হাসি আসলাম তার অর্থ হচ্ছে আশেপাশেই ছিলাম। বদরুল সাহেব বললেন, গত বৃহস্পতিবার মেসে ফিস্ট হলো। বিরাট খাওয়া দাওয়া, পোলাও, খাসির রেজালা, সালাদ। খাসির মাংস আমি নিজে কিনে এনেছিলাম। একটা আস্ত খাসি দেখিয়ে বললাম, হাফ আমাকে দাও, নো হাঙ্কি পাঙ্কি। হাফ দিয়েছিল? দেবে না মানে? মাংস কেটে আমার সামনে পিস করতে চায়। আমি বললাম, খবরদার, আগে ওজন করে তারপর পিস করবে। আগে পিস করলে অসুবিধা কি? আগে পিস করতে দিলে উপায় আছে? ফস করে বাজে গোস্ত মিক্স করে ফেলবে, কিছুই বুঝতে পারবেন না। ম্যাজিক দেখিয়ে দিবে। খাসির গোস্ত কিনে নিয়ে রান্না করার পর খেতে গিয়ে বুঝবেন পাঠার গোস্ত, মিস্টার পাঠা। বদরুল সাহেবের সঙ্গে আমার দেখা মেসের সিঁড়িতে। তিনি বেরোচ্ছিলেন। আমাকে দেখে আমার পেছনে পেছনে ঘরে ঢুকে আসলেন। ফিস্টের ব্যাপারটা না বলে তিনি শান্তি পাবেন না। গোস্ত কেনা থেকে যে গল্প শুরু হয়েছে, সেই গল্প শেষ হবে খাওয়া কীভাবে হলো সেখানে। আমি ধৈর্য নিয়ে গল্প শোনার প্রস্তুতি নিচ্ছি। খাওয়া দাওয়ার যে কোনো গল্পে ভদ্রলোকের অসীম আগ্রহ। এত আনন্দের সঙ্গে তিনি খাওয়ার গল্প করেন যেন এই পৃথিবী সৃষ্টিই হয়েছে খাওয়ার জন্য। খাওয়া ছাড়াও যে গল্প করার আরও বিষয় থাকতে পারে, ভদ্রলোকটা জানেন না। খুব চর্বি হয়েছিল, গোস্তের ভাজে ভাজে চর্বি। বাহ, ভালো তো। চর্বিদার গোস্ত রান্না করা কিন্তু খুব ডিফিকাল্ট। বাবুর্চি করে কি যেহেতু চর্বি বেশি, তেল দেয় কম। এটা খুব ভুল। চর্বিদার গোস্তে তেল লাগে বেশি। বাহ, জানতাম না তো। অনেক ভালো ভালো বাবুর্চি ব্যাপারটা জানে না। রান্না তো খুব সহজ ব্যাপার না। আমি নিজে বাবুর্চির পাশে বসিয়ে রান্না দেখিয়ে দিলাম। খেতে কেমন হয়েছিল? আমি নিজের মুখে কি বলবো, আপনার জন্য রেখে দিয়েছি, চেখে দেখবেন। রেখে দিয়েছেন মানে? বৃহস্পতিবার ফিস্ট হয়েছে, আজ হলো শনিবার। দুবেলা গরম করেছি, নিজের হাতেই করেছি। অন্যের কাছে এইসব দিলে ভরসা পাওয়া যায় না। ঠিকমতো জাল দেবে না, মাংস টক হয়ে যাবে। বসুন, আমি নিয়ে আসছি। তিনি আনন্দিত মুখে গোস্ত আনতে গেলেন। আজ দিনটা মনে হয় ভালোই যাবে। সকালে ভরপেট খেয়ে নিলে সারাদিন আর খাওয়ানোর চিন্তা করতে হয় না। বড় ফুপার বাসা থেকে ভোরবেলা বেরিয়েছি। সবাই তখনও ঘুমে। কাজের মেয়েটা জেগেছিল, সেই দরজা খুলে দিল। বেরিয়ে আসার সময় টুক করে এক কদম বসি। আমি বিস্মিত হয়ে বললাম, ব্যাপার কি? সে নিচু স্বরে বলল, খাস দিলে আপনি একটু দোয়া করবেন ভাইজান। আমার মাইয়াটা বহুত দিন হইতে নিখোঁজ। বলো কি? কতদিন নিখোঁজ? তা ধরেন গিয়ে 2 বছর হইছে। এক বাড়িতে কাম করতো, এরা মারধর করতো, একদিন বাড়ি থেকে পালাই গেছে, আর কোনো খোঁজই নাই।
সমাজের সর্বনিম্ন স্তরে যাদের বাস তাদের আবেগ টাবেগ বোধহয় কম থাকে। 2 বছর ধরে মেয়ে নিখোঁজ, এই সংবাদ সে দিচ্ছে সহজ গলায়, যেন তেমন কোনো বড় ব্যাপার না। নাম কি তোমার মেয়ের? লুৎফুন্নেসা। লুৎফাটা কি? বয়স কত? ছোট মাইয়া, 7-8 বছর। ভাইজান, আপনি একটু চেষ্টা দিলে মাইয়াডারে ফেরত পাই। মেয়ে ঢাকা শহরেই আছে। জানো কি করে ঢাকা শহরে আছে? আয়না পড়া দিয়ে জানছি। ধনখালির পীর সাহেব আয়না পড়া দিয়ে পাইছে। অহন আপনি একটু চেষ্টা নিলে। আচ্ছা দেখি। সে আবার একটা কদমবুসি করে ফেললো। সকালের শুরুটা হলো কদমবুসির মাধ্যমে। শুরু হিসেবে মন্দ না। সাধু সন্ন্যাসীদের স্তরে পৌঁছে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। সাধু সন্ন্যাসীরা পায়ের পবিত্র ধূলি বিতরণের মাধ্যমে সকাল শুরু করেন। তার পরের অংশে ভুরি ভোজন, ঘি, হালুয়া, পরোটা, মাংস। বদরুল সাহেব তার বিখ্যাত খাসির গোস্তের বাটি নিয়ে আসছেন। জালের চোটে সব গোস্ত গুলে কালো রঙের ঘন স্যুপের মতো একটা কিছু বস্তু তৈরি হয়েছে। চুমুক দিয়ে খেয়ে ফেলা যায়। তবে বদরুল সাহেবের বিবেচনা আছে। তিনি সঙ্গে চামচ এনেছেন। আমি সেই চামচে তরল খাসির মাংস এক চুমুক দিয়ে বললাম, অসাধারণ, রবীন্দ্রনাথের শেষের কবিতার কাছাকাছি। বদরুল সাহেব উজ্জ্বল মুখ করে বললেন, বাসি হয় টেস্ট আরও খুলেছে, তাই না? গোস্তের ওই মজা, যত বাসি তত মজা। টেস্ট খুলেছে না? খুলেছে বললে কম হবে, একেবারে ডানা মেলে দিয়েছে। গরম গরম পরোটা দিয়ে খেলে আরও আরাম পেতেন। আপনি একটু ওয়েট করুন, আমি দৌড় দিয়ে 2টা পরোটা নিয়ে আসি। 6:30 বাজে মোবারকের স্টলে পরোটা ভাজা শুরু হয়েছে। পরোটা আনার কোনো দরকার নেই, আপনি আরাম করে বসুন তো। বরং এক কাজ করুন, আরেকটা চামচ নিয়ে আসুন, দুজনে মিলে মজা করে খাই। না না, অল্পই আছে, নিয়ে আসুন তো চামচ। ভালো জিনিস একা খেয়ে আরাম নেই। এটা একটা সত্য কথা বলেছেন। বদরুল সাহেব চামচ আনতে গেলেন। ভদ্রলোকের জন্য আমার মায়া লাগছে। গত 2 মাস ধরে তার কোনো চাকরি নেই। ইন্স্যুরেন্স কোম্পানিতে ভালো চাকরি করতেন, ইন্সপেক্টর জাতীয় কিছু। কোম্পানি তাকে ছাঁটাই করে দিয়েছে। এই বয়সে একজন মানুষের চাকরি চলে গেলে আবার চাকরি জোগাড় করা কঠিন। ভদ্রলোক কিছু জোগাড় করতে পারছেন না। মেসের ভাড়া 3 মাস বাকি। যতদূর জানি এই মেসের খাওয়াও তার বন্ধ। ফিস্টে তার নাম থাকার কথা না। বাজার টাজার করে দিয়েছেন, রান্নার সময় কাছে থেকেছেন। এই বিশেষ কারণে হয়তো তার খাবার ব্যবস্থা হয়েছে। চামচ নিয়ে এসে বদরুল সাহেব আরাম করে খাচ্ছেন। তাকে দেখে এই মুহূর্তে মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীর নানান ধরনের দুঃখ কষ্ট আছে। যুদ্ধ চলছে বসনিয়ায়, রুয়ান্ডায় অকারণে একজন একজনকে মারছে। তার নিজের সমস্যাও নিশ্চয়ই অনেক। 2 মাস বাড়িতে মানি অর্ডার যায়নি। বাড়ির লোকজন নিশ্চয়ই আতঙ্কে অস্থির হচ্ছে। ভদ্রলোক নির্বিকার। হিমু সাহেব, জি? হাড়গুলি চুষে চুষে খান, মজা পাবেন। ইংরেজিতে একটা কথা আছে, নিয়ার দ্য বোন সুইটার ইজ দ্য মিট। আমি একটা হাড় মুখে ফেলে চুষতে লাগলাম। তিনিও একটা মুখে নিলেন। আনন্দে তার চোখ প্রায় বন্ধ। বদরুল সাহেব, জি? চাকরি বাকরি কিছু হলো? এখনো হয়নি, তবে ইনশাল্লাহ হবে। আমার অনেক লোকের সঙ্গে জানাশোনা। এদের বলেছি, এরা আশা দিয়েছে। শুধু আশার উপর ভরসা করাটা কি ঠিক হচ্ছে? আমার খুব ক্লোজ একজনকে বলেছি, ইস্টার্ন গার্মেন্টসের মালিক। স্কুলে একসঙ্গে পড়েছি। এখন রমরমা অবস্থা, গাড়ি টাড়ি কিনে হুলস্থুল। বাড়ি করেছে গুলশানে। তিনি কি আশা দিয়েছেন? পরে যোগাযোগ করতে বলেছে। সেদিনই সে হংকং যাচ্ছিল, দারুণ ব্যস্ত। কথা বলার সময় নেই। এর মধ্যেই সে পেস্ট্রি কোক খাইয়েছে। পুরবানি পেস্ট্রি, স্বাদই অন্যরকম। মাখনের মতো মোলায়েম, মুখের মধ্যেই গলে যায়, চাওয়াতে হয় না। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু? বললাম না, স্কুল জীবনের বন্ধু। নাম হলো গিয়ে আপনার ইয়াকুব। স্কুলে সবাই ডাকতো বেকুব। আসলেই বেকুব? তখন তো বেকুবের মতোই ছিল। তবে স্কুল জীবনের সহজ চরিত্র দেখে কিছু বোঝা যায় না। আমাদের ফার্স্ট বয় ছিল রশিদ। আরে সর্বনাশ, কি ছাত্র! অঙ্কে কোনোদিন 100 নিচে পায় নাই। প্রি টেস্ট পরীক্ষায় এক্সট্রা ভুল করেছে, 7 নম্বর কাটা গেছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিল। সেই রশিদের সঙ্গে 21 বছর পর দেখা। গাল টাল ভেঙে, চুল পেকে কী অবস্থা! চশমার একটা ডান্ডা ভাঙা, সুতা দিয়ে কানের সঙ্গে বেঁধে রেখেছে। দেখে মনটা খারাপ হলো। অঙ্কে 100 পাওয়া ছেলের এই অবস্থা, মন খারাপই হওয়ার কথা। অঙ্কে টেনে টুনে পাশ করলে কানে সুতা বেঁধে চশমা পড়তে হতো না। কারেক্ট বলেছেন। 21 বছর পর দেখা, কোথায় কুশল জিজ্ঞেস করবো, ছেলে মেয়ে কত বড় এইসব জিজ্ঞেস করবো তা না, ফট করে 100 টাকা ধার চাইল। ধার দিয়েছেন? 20 টাকা পকেটে ছিল, তাই দিলাম। খুশি হয়ে নিয়েছে। মেসের ঠিকানা দেননি তো? মেসের ঠিকানা দিয়ে থাকলে মহাবিপদে পড়বেন। 2 দিন পরে পরে টাকার জন্য বসে থাকবে। আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে। বদরুল সাহেব দুঃখিত গলায় বললেন, স্কুল জীবনে বন্ধু তো। তোর অবস্থা দেখে মনটা এত খারাপ হয়েছে, আমার নিজের চোখে পানি চলে এসেছিল। সুতা দিয়ে কানের সাথে চশমা বাঁধা। বদরুল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার নিজের ভবিষ্যতের চেয়ে বন্ধুর ভবিষ্যতের চিন্তায় তাকে বেশি কাতর বলে মনে হলো। হিমু ভাই, জি? ভালো একটা নাস্তা হয়ে গেল, কি বলেন? হ্যাঁ হয়েছে। আপনি যে কষ্ট করে আমার অংশটা জমা করে রেখেছেন তার জন্য ধন্যবাদ। আরে ছি ছি, এটা এক ধন্যবাদের বিষয় হলো?
এতদিন পর ফিস্ট হচ্ছে, আপনি বাদ পড়বেন, এটা কেমন কথা? তাছাড়া আপনি যেদিন মেসে খান না, সেদিনে খাওয়াটা আমি খেয়ে ফেলি। ভালো করেন, অবশ্যই খেয়ে ফেলবেন। দেশে টাকা পাঠিয়েছেন? গত মাসে পাঠিয়েছি, এই মাস বাদ পড়ে গেল। তবে সমস্যা হবে না, আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী মহিলা, সে ব্যবস্থা করে ফেলবে। আপনার চাকরি নেই, সেই খবর কি স্ত্রীকে জানিয়েছেন? জি না, আপনার ভাবি মনটা খারাপ করবে, কি দরকার? চাকরি তো পাচ্ছি, মাঝখানে কিছুদিনের জন্য টেনশনে ফেলে লাভ কি? আজই ইয়াকুবের সঙ্গে দেখা করব। সংস্কৃতে একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। চা খাবেন হিমু ভাই? জি না, দরজাটা বন্ধ করে লম্বা ঘুম দেব। আমার স্বভাব হয়ে গেছে বাদরের মতো, দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। কাজটা ঠিক হচ্ছে না ভাই সাহেব, শরীর দিকে লক্ষ্য রাখতে হবে। শরীর নষ্ট হলে মন নষ্ট হয়, আর শরীরটা ঠিক আছে বলেই এত বিপদে আপদেও মনটা ঠিক আছে। শরীর ঠিক রাখবেন। আমার আবার উল্টো নিয়ম, মনটাকে ঠিক রাখি যাতে শরীর ঠিক থাকে। বদরুল সাহেব বাটি এবং চামচ নিয়ে উঠে দাঁড়ালেন, লজ্জিত ভঙ্গিতে বললেন, ছোট্ট একটা কাজ করে দেবেন হিমু ভাই? জি বলুন। মেসের ম্যানেজার আমাকে বলেছে সোমবারের মধ্যে মেস ছেড়ে দিতে। আজে বাজে সব কথা গালাগালি, আপনি যদি একটু বলে দেন। ও আপনাকে মানে? আমি এক্ষুনি বলে দিচ্ছি। তাকে বললাম যে চাকরি হয়ে যাচ্ছে। ইয়াকুবকে বলেছি, এত বড় গার্মেন্টসের মালিক, চাকরি তো তার কাছে কিছুই না। সে একটা নিঃশ্বাস ফেললে 10টা লোকের এমপ্লয়মেন্ট হয়ে যায়। বিশ্বাস করে না, আপনি বললেই বিশ্বাস করবে। আমাদের ম্যানেজারের নাম হায়দার আলী খাঁ। নামের সঙ্গে তার চেহারার কোনো সঙ্গতি নেই। রোগা বেটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুঁজো হয় না, তিনি খানিকটা কুঁজো। ব্যক্তিবিশেষের সামনে তার কুঁজো ভাব প্রবল হয়। আমি সেই ব্যক্তিবিশেষের একজন। তিনি কোনো কারণ ছাড়াই আমাকে ভয় পান। হায়দার আলী খাঁ চেয়ারে গুটিসুটি মেরে বসে আছেন, পিরিচে করে চা খাচ্ছেন। ওই লোককে আমি কখনো চায়ের কাপে করে চা খেতে দেখিনি। আমি কাছে এসে হাসিমুখে বললাম, ভাই সাহেব খবর কি? ভদ্রলোক যেভাবে চমকালেন তাতে মনে হলো 7 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়ে গিয়েছে। পিরিচে সব চা তার জামায় পড়ে গেল। আমি বললাম, করছেন কি? চা খাচ্ছি স্যার। খুব ভালো, বেশি বেশি করে চা খান। রিসার্চ করে নতুন বের করেছে দৈনিক যে 7 কাপ চা খায় তার হার্টের আর্টারি কখনো ব্লক হয় না। থ্যাংক ইউ স্যার। যেভাবে তিনি থ্যাংক ইউ বললেন তাতে ধারণা হতে পারে হার্টের আর্টারি সংক্রান্ত রিসার্চটা আমার করা। আমি অবসর সময় মেসের ঘরের দরজা বন্ধ করে রিসার্চ করেছি। বদরুল সাহেবকে নাকি নোটিশ দিয়ে দিয়েছেন, কথাটা কি সত্যি? জি, 3 মাসের রেন্ট বাকি, আর নানান ধরনের যন্ত্রণা করে। বোর্ডাররা নালিশ করেছে। কি যন্ত্রণা করেছে? রান্নার সময় বাবুর্চি পাশে থাকে, ফিস্ট হয়েছে, 30 টাকা করে চাঁদা, একটা পয়সা দেয় নাই, ফিস্ট খেয়ে বসে আছে। চাঁদা না দিলেও খাটাখাটনি তো করেছে। গোস্ত কিনে আনা, খাসির গোস্ত যে কেউ কিনতে পারে না, খুবই জটিল ব্যাপার। খাসি ভেবে কিনে এনে রান্নার পর প্রকাশ পায় পাঠা। হায়দার আলী খাঁ তাকাচ্ছেন। আমার কথাবার্তার ধরন বুঝতে পারছেন না, কি বলবেন তাও গুছিয়ে উঠতে পারছেন না। ম্যানেজার সাহেব? জি স্যার। বদরুল সাহেবকে আর কিছু বলবেন না। 3 মাসের রেন্ট বাকি পড়ে গেছে, অন্য পার্টিকে কথা দিয়ে ফেলেছি। মানুষের কথার একটা দাম আছে, ঠিক না স্যার? ঠিক তো বটেই, কথার দাম আগে যা ছিল মুদ্রাস্ফীতির কারণে সেই দাম আবারও বেড়েছে। তবু একটু ব্যবস্থা করুন, 1 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে হবে? শুনেছি উনি ছাঁটাই হয়ে গেছেন, অফিসের পাওনা টাকা পয়সাও দিচ্ছে না। টাকা পয়সার কি না কি গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল তো থাকবেই, পৃথিবীতে বাস করবেন আর গণ্ডগোল পড়বেন না, তা তো হয় না। এই গণ্ডগোল নিয়েই বাস করতে হবে। উপায় কি? মনে থাকবে তো কি বললাম? জি স্যার। আমি ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ম্যানেজার অত্যন্ত বিনয়ের সঙ্গে জি স্যার বলেছে বলেই ঠিক ভরসা পাচ্ছি না। বিনয়ের বাড়াবাড়িটাও সন্দেহজনক। আমার নিজের ধারণা বিনয় ব্যাপারটা পৃথিবী থেকে পুরোপুরি উঠে গেলে পৃথিবীতে বাস করা সহজ হতো। বিনয়ের কারণে সত্য মিথ্যা প্রভেদ করা সমস্যা হয়। মিথ্যার সঙ্গে বিনয় মিশিয়ে দিলেই সেই মিথ্যা ধরার কারো সাধ্য থাকে না। ঘুমের চেষ্টা করছি, ঘুম আসছে না। বেশ কয়েকদিন থেকে নিদ্রা এবং জাগরণের সাইকেলটা বদলানোর চেষ্টা করছি। রাত ঘুমের জন্যে এবং দিন জেগে থাকার জন্যে এই নিয়ম ভাঙা দরকার। মানুষ ঘুমকে নিয়ন্ত্রণ করবে, সূর্য নিয়ন্ত্রণ করবে না। সূর্য হচ্ছে জ্বলন্ত অগ্নিগোলক। মানুষের মতো অসাধারণ মেধার প্রাণীগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার তার কোনো অধিকার নেই। টানা ঘুম দিলাম, ঘুম ভাঙলো সন্ধ্যায় সন্ধ্যায়। এ সময় মেসটা ফাঁকা ফাঁকা থাকে, বেশিরভাগই চা নাস্তা খেতে বাইরে যায়। মেসে শুধু একবেলা খাবার ব্যবস্থা রাতে। 1 কাপ চা খেতে হলেও রাস্তা পার হয়ে স্টলে যেতে হবে। ইদানিং অবশ্যই নতুন এক চাওয়ালার শ্রেণীর উদ্ভব হয়েছে। এরা বিশাল ফ্লাস্কে করে চা ফেরি করে। চায়ের দাম ফিক্সড, 1 টাকা কাপ। চিনি বা দুধের দাম বাড়লে কাপের সাইজ ছোট হয়, কিন্তু চায়ের দামে হেরফের হয় না। আমাদের এখানে যে ছেলে চা বিক্রি করে তার নাম মতি। দেখতে রাজপুত্রের মতো, আসলে ভিখিরি পুত্র। বারান্দায় এসে মতিকে খুঁজলাম, মতি এখনো আসেনি। তবে অপরিচিত এক ভদ্রলোক এসেছেন, শুকনো মুখের টুলে বসে আছেন। ভদ্রলোক অপরিচিত হলেও দেখা মাত্র চিনলাম, কারণ তার চশমার একটা ডাট ভাঙা, সুতা দিয়ে কানের সঙ্গে বাঁধা। ভদ্রলোক সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখছেন। আমি বললাম, কি ভাই, ভালো আছেন? তিনি হকচকিয়ে গেলেন, উঠে দাঁড়ালেন।
বদরুল সাহেবের কাছে এসেছেন তাই তো? জি স্যার। টাকা ধারের জন্যে? ভদ্রলোক খানিকটা বিভ্রান্ত হয়ে গেছেন। চট করে কিছু বলতে পারছেন না, আবার খুব চেষ্টা করছেন কিছু বলতে। আমি বললাম, বদরুল সাহেব আমাকে আপনার কথা বলেছেন, খুবই প্রশংসা করেছিলেন। প্রি টেস্ট পরীক্ষায় একটা নাকি ভুল হয়েছিল। তাড়াহুড়া করেছিলেন নিশ্চয়ই, অনেক সময় ওভার কনফিডেন্সের সমস্যা হয়। যাই হোক, কেমন আছেন বলুন? জি ভালো। বদরুল সাহেব কখন আসবে? উনি আসবেন কোত্থেকে? এখানে থাকেন না, আগে থাকতেন। মেসে অনেক বাকি পড়ে গেছে, চারদিকে ধার দেনা, পালিয়ে গেছেন। নিচে ম্যানেজার সাহেব আমাকে বললেন মেসেই থাকে। ম্যানেজার তাই বলেছে? সেরকমই বলার কথা, সেও জানে না। জানা জিনিসপত্র ক্রোক করে রেখে দিত। চুপি চুপি পালিয়েছে, শুধু আমি জানি। আপনাকে বললাম কারণ আপনি ওনার ক্লোজ ফ্রেন্ড, ছাত্র জীবনের বন্ধু। আমাকে সবসময় হাই মার্ক পেয়েছেন। বদরুল থাকে কোথায় সেটাও বলা নিষেধ। যাই হোক, আপনাকে বলছি, দয়া করে খবরটা গোপন রাখবেন। উনি টেকনাফের দিকে চলে গেছেন। কোন দিকে গেছেন বললেন? টেকনাফের দিকে, চিটাগাং হিল ট্র্যাক্ট। তার দূর সম্পর্কের এক মামা আছেন, বন বিভাগে চাকরি করেন, তার কাছে গেছেন। কিছু মনে করবেন না, আপনার নামটা যেন কি? আব্দুর রশিদ। শুনুন আব্দুর রশিদ সাহেব, ওনার জন্য অপেক্ষা করে লাভ নেই। এখানে ওনার খোঁজে আসাও অর্থহীন। চলে যান। চলে যাব? আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি, শুধু চা। খাবেন? আব্দুর রশিদ হ্যাঁ না কিছুই বললেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি পুরোপুরি আশাহত। আমি ভদ্রলোককে চা খাওয়াতে নিয়ে গেলাম। চা খাওয়ালাম, সিঙ্গারা খাওয়ালাম। এখানেই শেষ করলাম না, রাস্তার পাশে ঘড়ি সারাইয়ের দোকানে গিয়ে চশমার ডাক লাগিয়ে দিলাম। আমার সর্বমোট 13 টাকা খরচ হলো। ভদ্রলোক বললেন, ভাই সাহেব, আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন। আপন ভেবে বলছি। বলুন, কিছু মনে করবো না। কথাটা বলতে খুব লজ্জা পাচ্ছি, আপনি অতি মহৎপ্রাণ এক ব্যক্তি। আপনাকে বিব্রত করতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাথা কাটা যাওয়ার কিছু নেই, আপনি বলুন। দারুণ এক সংকটে পড়েছি ভাই সাহেব। আত্মহত্যা ছাড়া এখন আর পথ দেখছি না। ছেলে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। ধরেছেন ঠিকই, তবে ছেলে না, মেয়ে, কনিষ্ঠ কন্যা। সকাল থেকে হাঁপানির মতো হচ্ছে। ডাক্তার ইঞ্জেকশনের কথা বলল। দাম কত ইঞ্জেকশনের? 100 খানেক টাকা হলে হয়। ইঞ্জেকশন, সেই সঙ্গে কী যেন ট্যাবলেট দিয়েছেন। আমি আমার স্ত্রীকে বললাম, চিকিৎসা করার টাকা কোথায়, তুমি বরং গলা টিপে মেরে ফেলো। উনি গলা টিপে মারতে রাজি হচ্ছেন না। আব্দুর রশিদ সাহেব আমার এই কথায় অস্বস্তিতে পড়ে গেলেন। আমি বললাম, এইসব কঠিন কাজ স্ত্রী লোককে দিয়ে হবে না। এইসব হলো পুরুষের কাজ। গলা টিপে মারতে হলে আপনাকেই মারতে হবে। ভাই সাহেব ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। মৃত্যু কোনো ঠাট্টা তামাশার বিষয় না। আমি আপনাকে 100 টাকা দেব। দেবেন? সত্যি দেবেন? অবশ্যই দেব। স্কুল জীবনে আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, তাই না? কেমন ভালো ছিলেন প্রমাণ দিন দেখি। সহজ একটা অঙ্ক জিজ্ঞেস করব, কারেক্ট উত্তর দেবেন, 100 টাকা নিয়ে চলে যাবেন। আব্দুর রশিদ ক্ষীণস্বরে বললেন, কী অঙ্ক? একটা বাড়িতে 4টা হারিকেন জ্বলছিল। গভীর রাতে কথা নেই বার্তা নেই, শুরু হলো ঝড়। একটা হারিকেন গেল নিভে। এখন আপনি বলুন, ওই বাড়িতে হারিকেন এখন কয়টা?